প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া থমকে গিয়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আরো পূর্ব থেকে তোমাদের জন্য আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিক আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত রয়েছো, তোমাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমরা অবগত আছো যে তোমাদের টোটাল আমরা হোম টেস্ট বাসায় পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে প্রতিটি বিষয়ে 3 সেট মডেল টেস্ট আমরা দিয়েছি। তার মধ্যে ইতোমধ্যে তোমরা রসায়ন প্রথম পত্রে একটি মডেল টেস্ট পেয়েছো। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম মডেল টেস্ট নিয়ে আমি একটু আলোচনা করব। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম মডেল টেস্টের যে টোটাল 10টি প্রশ্ন দেয়া হয়েছে, এই 10টি সৃজনশীল প্রশ্ন আমি আজকে তোমাদেরকে একটু হিন্টস দিব, একটু ইঙ্গিত প্রদান করব, যাতে করে তোমাদের বাসায় প্রস্তুতি নিতে এবং সেই মোতাবেক বাসায় এক্সাম দিতে তোমাদের খুব সহজ হয়, বোধগম্য হয়। আর এর জন্য মূলত আমার আজকের এই ক্লাসের আয়োজন। চলো আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল সলভ ক্লাসে। তো প্রথমেই আমরা আমার হাতে একটি কোশ্চেন রয়েছে, তোমাদের হোম টেস্ট মডেল 1। তো হোম টেস্টের প্রথম কোশ্চেন আমরা চলে যাই। আমি প্রত্যাশা করছি, আমি আশাবাদ ব্যক্ত করছি তোমরা প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের ক এবং খ খুব সহজেই তোমরা পারবে, এবং যেই দু একটা যদি কোনো অজানা থাকে আমি আশা করছি, প্রত্যাশা করছি তোমরা ওই অধ্যায়ের নির্দিষ্ট চ্যাপ্টারে গিয়ে তোমরা বইয়ের পৃষ্ঠা খুললেই মনে হয় তোমরা ক এবং খ পুরোপুরি পেরে যাবে। আমি এখন আজকে মূলত গ এবং ঘ এর সলিউশন ক্লাস নিব। গ এবং ঘ উত্তরগুলো তোমরা কিভাবে করবে, কোথায় পাবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা চলে যাই এক নং সৃজনশীল প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পাত্র দেয়া আছে, এ গ্যাস, বি গ্যাস। এখানে বলা আছে এ পাত্রের গ্যাসটির অণুর সংখ্যা নির্ণয় করো। এ পাত্রের গ্যাসটির অণুর সংখ্যা নির্ণয় করো। এখানে এ পাত্রে 200 ml 700 মিলিলিটার এ গ্যাস রাখা আছে, আর বি পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ml 0.9 অ্যাটমসফিয়ার চাপে বি গ্যাস রাখা আছে। কিন্তু আমার লাগবে হচ্ছে এ পাত্রের গ্যাসটির অণুর সংখ্যা কত। তোমরা যখন এই প্রশ্নটা সলভ করবে তখন আমি একের গ সলভ করাচ্ছি। দেখো, P = nRT। তোমরা এই সূত্রটি ব্যবহার করবে, অর্থাৎ উই নো আমরা জানি PV = nRT। তোমরা যে কাজটা করবে বরাবরের ন্যায়, অর্থাৎ nRT = PV, অতএব তোমরা n এর মানটা বের করবে PV ভাগ RT। এই সূত্রটা ব্যবহার করে এখানে তুমি চাপ P এর মান বের করবা, V এর মান বের করবা, R এর মান আমার জানা আছে, T এর মান 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 298 কেলভিন, R এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর আয়তনটা দেওয়া আছে মিলিলিটারে। আয়তন দেয়া আছে মিলিলিটারে, অর্থাৎ 200 মিলিলিটার। তোমরা মিলিলিটারকে লিটারে কনভার্ট করবে। আর চাপ দেয়া আছে 750 মিলিমিটার। তোমরা এই চাপকে মিলিমিটারকে অ্যাটমসফিয়ারে নিবে। তোমরা জানো যে এই জাতীয় অঙ্ক করার সময় যদি ইউনিভার্সাল কনস্ট্যান্ট অর্থাৎ আর এর মান যদি আমরা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল এটা যদি ধরি, তাহলে আমাকে চাপ নিতে হবে
চাপকে নিতে হবে অ্যাটমসফিয়ারে, আয়তনকে নিতে হবে লিটারে। এক কথায় চাপের একক যাই দেয়া থাকুক আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করব, আর আয়তন মিলি মিলিলিটার দেয়া থাকুক আর যাই দেয়া থাকুক আমরা লিটার এককে কনভার্ট করব। কারণ আয়তন যদি লিটার হয়, চাপ যদি অ্যাটমসফিয়ার হয়, তবেই আর এর মান হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় অঙ্ক করার সময় তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে যে আর এর মান, মোলার গ্যাস দ্রবক আর এর মান আমরা যেটাই ধরি, সিজিএস একক ধরি, এসআই একক ধরি, আর লিটার বায়ুচাপ এককে ধরি, আমরা যেটাই ধরি না কেন চাপ কিন্তু ওই এককেই নিতে হবে। আমরা যদি আর এর মান এসআই এককে ধরি তাহলে চাপ এবং আয়তন এসআই এককে নিতে হবে। আমরা যদি মোলার গ্যাস দ্রবক সিজিএস এককে ধরি তাহলে চাপ এবং আয়তন কিন্তু সিজিএস এককে নিতে হবে। আমরা যদি মোলার গ্যাস দ্রবক লিটার বায়ুচাপ এককে ধরি তাহলে কিন্তু চাপ এবং আয়তন 100% লিটার এবং বায়ুচাপ এককে নিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আর এর মান তিনটা পদ্ধতিতে আমরা জেনারেলি শিখে থাকি, তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ধরে করলেই হবে। তবে চাপ এবং আয়তনটা যেই পদ্ধতিতে আর এর মান ধরবো ওই পদ্ধতিতে নিতে হবে। আর সবচেয়ে সহজ হলো লিটার বায়ুচাপ এককে কনভার্ট করা। এজন্য আমরা আর এর মান সব সময় লিটার বায়ুচাপ এককে নেওয়ার চেষ্টা করব। আর লিটার বায়ুচাপ এককে নিলে আমার আয়তন মিলিলিটার থেকে লিটার নেওয়া সহজ, 1000 দ্বারা ভাগ করতে হয়। তারপরে হচ্ছে চাপ, মিলিমিটারকে আমরা যদি 760 দিয়ে ভাগ করি তাহলে অ্যাটমসফিয়ার পেয়ে যাব। তাহলে আমরা লিটার বায়ুচাপ এককে খুব সহজে এন এর মান বের করতে পারবো। এন এর মান আমরা যা পাবো তত মোল হবে। এরপরে আমরা যে কাজটা করব যে এই পাত্রের গ্যাসটির অণুর সংখ্যা নির্ণয় করো। আমরা এর মান যত পাবো, সাপোজ এর মান 0.5 মোল পাইলাম, কথার কথা, তাহলে এর মান আমরা যা পাবো, আমরা জানি যে 1 মোল গ্যাসে বিদ্যমান অণু, আমরা জানি 1 মোল গ্যাসে বিদ্যমান অণু 6.023 গুণন 10 টু দা পাওয়ার 23 টি। অতএব আমরা এখানে যেই মানটা পাবো এখানে সেই মানটা বসায় দিব। এত মোল গ্যাসে বিদ্যমান অণু কতটি, যতটি বের হবে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ আমরা n = p বিভাগ RT, PV RT এদের মান বসিয়ে এখানে যেটা পাবো এটা যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে ক্যালকুলেশন করলে যেটাই হবে সেটি হচ্ছে কাঙ্ক্ষিত গয়ের উত্তর। আশা করি তোমরা এখন পেরে যাবে। এবারে আমি সরাসরি চলে যাব স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রণের মোট চাপ একই তাপমাত্রায় এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে হিসেব করো। ঘ নম্বর প্রশ্নে আমি চলে যাচ্ছি। আমি ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা জানি যে মোট চাপ P = কত, P1 V1 P2 V2 ডিভাইডেড বাই বড় হাতের V। আমরা এই সূত্রটি ব্যবহার করব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে প্রশ্নে বলা আছে যে একই তাপমাত্রায় এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করো। অর্থাৎ একই তাপমাত্রায় মানে হলো আমার উদ্দীপকে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া আছে সে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা এখানে মিন করছে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ বের করার সূত্র হচ্ছে P1 V1 P2 V2 ডিভাইডেড বাই বড় হাতের V। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু মোলার গ্যাস দ্রবক আর এর কোনো ভেজাল নেই। অর্থাৎ তুমি চাপ যদি প্রথম পাত্রের চাপ P1 যদি তোমার মিলিমিটারে ধরো, দ্বিতীয় পাত্রেরটাও মিলিমিটারে ধরবা। প্রথম পাত্রেরটা যদি অ্যাটমসফিয়ারে ধরো, দ্বিতীয় পাত্রেরটাও তুমি অ্যাটমসফিয়ারে ধরবা। আর আয়তন যদি তুমি মিলিমিটারে ধরো, দ্বিতীয় পাত্রেরটাও মিলিলিটারে ধরবা। প্রথম পাত্রেরটা যদি তোমার লিটারে ধরো, দ্বিতীয় পাত্রেরটাও লিটারে ধরবা। এক কথায় প্রথম পাত্রের চাপ যা ধরবে একক, দ্বিতীয় পাত্রের চাপের একক তাই হবে। প্রথম পাত্রের আয়তনের একক যা ধরবে, দ্বিতীয় পাত্রের আয়তনের এককও তাই ধরবে। আর এখানে ক্যাপিটাল ভি এটা দ্বারা বোঝায় দুই পাত্রের আয়তন, অর্থাৎ V1 V2। এই বড় হাতের ভি বলতে আমি বুঝিয়েছি V1 V2 এটা আমি বুঝিয়েছি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটি হবে কাঙ্ক্ষিত উত্তর। এর পরের প্রশ্নটা আমাকে বলেছে এখন তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পেয়ে যাবে যে P1 এর মান, V1 এর মান, P2 এর মান,
হ্যাঁ, v2 এর মান বড় হাতের v v1 প্লাস v2 ক্যালকুলেশন করে এখন তুমি খুব সহজেই উত্তরটা পেয়ে যাবে। আবার আবার বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ নির্ণয়। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ নির্ণয়, এই জাতীয় প্রশ্ন তোমরা এভাবে করবে। গে-লুসাকের চাপের সূত্র থেকে P1/T1 P2 ভাগ T2। এখানে P1 কত, P2 কত, T1 কত, T2 কত, এগুলো তোমরা বসিয়ে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। অর্থাৎ এখানে এটা হচ্ছে গে-লুসাকের চাপীয় সূত্র। আমরা যে সূত্রটা এখানে ইউজ করেছি এটা হচ্ছে গে-লুসাকের চাপীয় সূত্র। P1/T1 P2 ভাগ T2। এখানে P1 টা হচ্ছে, এখানে আমি মোট চাপ 25, এখানে P1 টা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যে চাপটা পেয়েছি এই চাপটাই হচ্ছে এখানে P1। আর P2 টা আমাকে বের করতে হবে, P2 টা আমাকে বের করতে হবে, আর P টাই হচ্ছে এখানে P1। আর T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 298 কেলভিন। আর T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইকুয়াল টু কত, 303 কেলভিন। এইভাবে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা P2 এর মান খুব সহজেই পেয়ে যাব। আর P2 এর মানটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ। আশা করি তোমরা 1 নম্বর সৃজনশীলটা খুব সহজেই সমাধান করতে পারবে। এ পর্যায়ে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, পানির ক্ষরতা, পানিতে বিদ্যমান বিভিন্ন অপদ্রব্য, মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে পানির বিশুদ্ধতা নষ্ট হয়, অবিশুদ্ধ পানি স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, তাছাড়া পানি বা অন্য কোনো উপায়ে ভারী ধাতু যেমন আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, কপার ইত্যাদি খাদ্য শৃঙ্খলে চলে আসলে স্বাস্থ্যহানি এমনকি মৃত্যুও হতে পারে। সাধারণত পানির বিওডি ও সিওডি এর মান যত কম হয় এবং ডিও এর মান যত বেশি হয় পানি তত বিশুদ্ধ হয়। এই প্রশ্নটির অর্থ কি? এখানে গতে বলেছে মানব শরীরে উদ্দীপকে উল্লেখিত ধাতুর ক্ষতিকর প্রভাবগুলো লিখো। এখানে উল্লেখিত ভারী ধাতুগুলো হলো আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, কপার। অর্থাৎ আমি যদি আর্সেনিক, এখানে দুইয়ের গ, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, কপার এগুলো হচ্ছে ভারী ধাতু। এগুলোকে আমরা বলি ভারী ধাতু, এগুলোকে আমরা বলি ভারী ধাতু। তোমরা পরিবেশ রসায়ন বইয়ের একদম পরিবেশ রসায়ন অধ্যায়টির একদম শেষের দিকে তোমরা একটা টপিকস পাবা যেখানে ভারী ধাতু কিভাবে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং এর দ্বারা মানব শরীরে কি ক্ষতিকর প্রভাব ফেলে এই বিষয়গুলো তোমরা দেখতে পাবা। সেখান থেকে তোমরা আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, কপার এগুলোর ক্ষতিকর প্রভাবগুলো তোমরা লিখবে। এই প্রশ্নটা তোমরা হুবহু বইয়ের মধ্যে পেয়ে যাবে। এরপরের প্রশ্নটা বলেছে উদ্দীপকের শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। আমি যদি দুইয়ের ঘতে যাই, এখানে বলেছে উদ্দীপকের শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। এখানে শেষ উক্তিটি ছিল এরকম যে পানির বিওডি ও সিওডি এর মান যত কম হয় এবং ডিও এর মান যত বেশি হয় পানি তত বিশুদ্ধ হয়। এখানে আমি তোমার মূল থিঙ্কিংটা একটু বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে বিওডি কি, সিওডি কি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ পানিতে জৈব দূষক কি পরিমাণে আছে তা প্রমাণ করার জন্য, তা নির্ণয় করার জন্য বিওডি এককটি ব্যবহার করা হয়, বিওডি টার্মটি ব্যবহার করা হয়। আর সিওডি পানিতে কি পরিমাণ জৈব দূষক আছে আর কি পরিমাণ অজৈব দূষক আছে এটা টোটালটা বের করার জন্য আমরা সিওডি টার্মটি ব্যবহার করে থাকি। অর্থাৎ বিওডি হলো পানিতে জৈব দূষক পরিমাপের এক পরিমাপক আর সিওডি হচ্ছে পানিতে জৈব দূষক এবং অজৈব দূষক পরিমাপক। অপরদিকে ডিও হচ্ছে ডিজলভড অক্সিজেন, অর্থাৎ 1/1 লিটার পানিতে কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে এটি আমরা ডিও টার্ম দ্বারা প্রমাণ করে থাকি, ডিও টার্ম দ্বারা বুঝিয়ে থাকি, যা দ্বারা দ্রবীভূত অক্সিজেনকে মিন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বিওডি এর মান যত বেশি হবে ওই পানিতে জৈব দূষক তত বেশি আছে বুঝায়। বিওডি এর মান যত বেশি হবে বুঝতে হবে ওই পানিতে জৈব দূষক তত বেশি আছে। আর সিওডি এর মান যত বেশি হবে বুঝতে হবে ওই পানিতে জৈব দূষক এবং অজৈব দূষক
উভয়ই বেশি পরিমাণে আছে। তাহলে আমরা কি বুঝলাম যে বিওডি এর মান বৃদ্ধি পাওয়া মানে এই না যে পানি বিশুদ্ধ, বিষয়টা এমন না। বিওডি এর মান তখনই বৃদ্ধি পায় যখন জৈব দূষক বেশি থাকে। সিওডি এর মান তখনই বৃদ্ধি পায় যখন জৈব প্লাস অজৈব উভয় দূষকের পরিমাণ বেশি থাকে। তাহলে বিওডি এর মান বেশি হলো পানিতে জৈব দূষকের পরিমাণ বেশি, সিওডি এর মান বেশি হওয়া মানে হলো পানিতে জৈব প্লাস অজৈব উভয় দূষকের পরিমাণ বেশি। আর ডিও এর মান যত বেশি হয় ওই পানি তত বেশি বিশুদ্ধ হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে বিওডি এবং সিওডি এর মান যত যত বেশি হবে ওই পানি তত বেশি দূষিত। উল্টা ভাবে বলতে গেলে বিওডি এবং সিওডি এর মান যত কম হবে ওই পানি তত বেশি বিশুদ্ধ। অপরদিকে ডিও ডিজলভড অক্সিজেনের মান যত বেশি হবে ওই পানি তত বেশি বিশুদ্ধ। কারণ আমরা জানি পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে ওই পানি বেশি বিশুদ্ধ। তাহলে ডিও এর মান বেশি হওয়া মানে হলো ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি। এখন তোমরা বই থেকে বিওডি, সিওডি এবং ডিও এই তিনটা টপিকস থেকে তোমরা একটু কয়েকবার রিডিং পড়ে তোমরা ফাইনালি একটা সিদ্ধান্তে উপনীত হয়ে প্রশ্নটা তোমরা গুছিয়ে লিখবে, অর্থাৎ যথার্থতা বিশ্লেষণ করবে। তো আশা করি তোমরা এই প্রশ্নটাও তোমরা এখন বুঝতে পেরেছো। বইয়ের হেল্প নিলে তোমরা এখন এটা সমাধান করতে পারবে। এবার আমি চলে যাব 3 নম্বর সৃজনশীল প্রশ্নে। এখানে 3 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত যে গ্যাসটির বিচ্যুতি সবচেয়ে বেশি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বিচ্যুতি বেশি কথাটির অর্থ কি? অর্থাৎ যেই কার্ভটা আদর্শ রেখার চেয়ে বেশি নিচে নেমে গিয়েছে, আমি আবারও বলছি, আদর্শ রেখার চেয়ে বেশি নিচে নেমে গিয়েছে, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতিটা বেশি, ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি বিচ্যুত হয়েছে। এখানে সবচেয়ে বেশি বিচ্যুত হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। 3 গ, এখানে সবচাইতে বেশি বিচ্যুত হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। সবচেয়ে বেশি বিচ্যুত হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমাকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ বের করতে হবে, অর্থাৎ C √3RT/m। তোমরা এই সূত্রটা ব্যবহার করে তোমরা এই অঙ্কটি করবে, যেখানে তোমার m এর মান কত, কার্বন ডাই অক্সাইড, m অফ কার্বন ডাই অক্সাইড কত, 44 গ্রাম, যেখানে 44 গুণন 10⁻³ কেজি। তোমরা এই অঙ্কটি করার সময় আণবিক ভরটাকে তোমরা এসআই এককে নিবা, অর্থাৎ গ্রাম থেকে কেজিতে নিবা। এরপরে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল, এই এককটা নিবা। আর টি কত দেয়া আছে? টি দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে 300 কেলভিন। অতএব বর্গমূল গড় বর্গবেগ C সমান ওয়াট। তাহলে শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমার দেয়া আছে কত, 44 গ্রাম। আণবিক ভর 44 গ্রাম। এটা আমরা এসআই এককে নিব। এসআই এককে নিলে গ্রামকে কেজিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হয়। আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা কিন্তু তোমার দশমিক 8.314 জুল পার কেলভিন পার মোল। আর টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 300 কেলভিন, আমরা বর্গমূল গড় বর্গবেগ C এর মান বের করব। C সমান √3RT/m, যেখানে আমরা ক্যালকুলেশন করলে যা পাবো তত মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এই প্রশ্নটাও পেরে যাবে। এবারে আসি 3 ঘ। উদ্দীপকে উল্লেখিত গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো যে বাস্তব গ্যাস, এখানে আমরা যে গ্যাসগুলো দেখতে পাচ্ছি, হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই গ্যাসগুলোকে মূলত বাস্তব গ্যাস বলে। আর বাস্তব গ্যাসগুলো অতি উচ্চ তাপমাত্রায় এবং অতি নিম্ন চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে তোমরা একটু জিনিস খেয়াল করো যে তোমাদের বইয়ে দেখবা যে আদর্শ গ্যাস দেয়া আছে যে কোন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আমি আবারও বলছি যে 3 ঘ প্রশ্নটার উত্তর হবে অতি নিম্ন চাপে এবং অতি উচ্চ
তাপমাত্রায়, অতি উচ্চ তাপমাত্রায়। এটা হচ্ছে মূল কথা, যে অতি নিম্নচাপে এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। কেন করবে? এখন তোমরা বই থেকে একটু হেল্প নিলেই আমি আশা করছি তোমরা উত্তরটা যথার্থভাবে করতে পারবে। এবারে আমরা চলে যাব 4 নং সৃজনশীল প্রশ্নে। 4 নম্বর সৃজনশীল প্রশ্নে আমার একটা চিত্র দেয়া রয়েছে। চিত্রে 1.5 গ্রাম লোহার আকরিক দেয়া আছে, লঘু দ্রবণ দেয়া আছে, আর সালফিউরিক অ্যাসিডের কথাও বলা আছে, যে সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণ। তো গ নম্বর প্রশ্নে বলেছে যে উদ্দীপকের দ্রবণ থেকে 25 ml কে নিয়ে টাইট্রেট করতে 0.02 মোলার মাত্রার 2.25 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হলো। আকরিকে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি, আমি আরো একবার করিয়ে দিতে চাই। যে 4 গ, এই অঙ্কগুলো তোমাদেরকে অনেকবার দেখানো হয়েছে ক্লাসে। এবারে আমরা একটু এখানে হিন্টস দিতে চাই, যে 4 গ আমরা যদি হিন্টস দেই তাহলে কি হবে। 4 গ হিন্টস দিলে আমরা কি পাবো? প্রথমে তোমরা কি করবে, যে আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করবে, আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করবে, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস পাবা। এরপরে এই ফেরাস সালফেট, তারপরে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এগুলোর এই বিক্রিয়াটা লিখবে। এই বিক্রিয়াটা লিখবে। এই বিক্রিয়াটা লিখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট পাবো, ম্যাঙ্গানিজ সালফেট পাবো, তারপরে পটাশিয়াম সালফেট পাবো, তারপরে হচ্ছে ফেরিক সালফেট পাবো, Fe2SO4 3, এক কথায় পানি পাবো, পানি পাবো। এগুলো পাওয়ার পর আমরা সমতাকরণ করব। এগুলো পাওয়ার পর আমরা সমতাকরণ করব। এগুলো প্রত্যেকটা কি করব? সমতাকরণ করব। সমতাকরণ করার পর আমরা এই দুটাকে কম্পেয়ার করব। এই দুটাকে কম্পেয়ার করব, যে কত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কত মোল আয়রন জারিত হয়েছে। অতএব 1 মোলে কত জারিত হয়েছে, এভাবে কোশ্চেনে আমাদেরকে, কোশ্চেন যখন আমরা করব তখন আমরা দেখব যে 1000 ml 1 মোলার, হ্যাঁ, KMnO4 দ্রবণে বিদ্যমান লোহা, বিদ্যমান আয়রন কত, অর্থাৎ বিদ্যমান আয়রন এত গ্রাম। অর্থাৎ এখানে যদি আমরা সাপোজ যদি 5 মোল পাই তাহলে হবে 5 গুণন 55.85, 5 গুণন 55.85। এটা হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন। 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে বিদ্যমান লোহা আছে কত গ্রাম, অতএব 1 ml এ কত, আর আমার দ্রবণ বানাইতে বলছে কত, 25 ml। তাহলে আমরা 25 ml এ কাজ করব। তাহলে 1 ml এ কত, 1 ml এ কত, এটা আমরা বের করব। অতএব 25 ml 2.25 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা কি করব, কাজ করব। কাজ করলে দেখবা এখানে ফাইনালি আমরা একটা রেজাল্ট পাবো, যে এত গ্রাম লোহা বিদ্যমান। তাহলে এত গ্রাম লোহা বিদ্যমান। এখানে আমার টোটাল দ্রবণ বানাইতে বলছে কত, বলছে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত। তাহলে 25 ml দ্রবণে আমি যেই পরিমাণ লোহা পেয়েছি, এখন আমার লোহা দেওয়া আছে, আমার 100 ml দ্রবণ তৈরি করা আছে, তাহলে 25 ml। এরপর আমরা যে কাজটা করব, যে 25 ml দ্রবণে বিদ্যমান লোহা, বিদ্যমান 25 ml দ্রবণে বিদ্যমান আয়রন যা হবে এত গ্রাম। অতএব আমরা 1 ml দ্রবণে বিদ্যমান লোহা, অতএব 100 ml দ্রবণে বিদ্যমান লোহা আমরা কি করব, ক্যালকুলেশন করব, এত গ্রাম পাবো। তো প্রথমে আমরা ইকুয়েশন সমাধান করব। ইকুয়েশন সমাধান করার পরে আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মাধ্যমে 25 ml 2.25 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কি পরিমাণ লোহা আমাদের জারিত হয় সেটা বের করব। তাহলে এই পরিমাণ লোহা পাইছি আমি 25 ml দ্রবণে, কিন্তু উদ্দীপকের যে চিত্রটা দেয়া আছে সেখানে বলা আছে 100 ml দ্রবণ। তাহলে 25 ml দ্রবণে যা পাবো একে কত, 100 ml এ কত। এরপরে যেটা পাইলাম, এরপরে আমি বিশুদ্ধতার পরিমাণ বের করব। অর্থাৎ টোটাল লোহা আছে আমার 1.5 গ্রাম, 1.5 গ্রাম থাকবে নিচে, আর উপরে আমি যেটা পাবো সেটা থাকবে গুণন 100। তো ফাইনালি তোমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আসবে সেটাও আমি একটু বলে দিচ্ছি।
কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, বিদ্যমান লোহা আসবে, যে বিদ্যমান লোহা, বিদ্যমান লোহা তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 33.48%, 33.48%, অর্থাৎ 4-এর গড় আনসার হবে 33.48%। অর্থাৎ আমরা যেভাবে অঙ্ক করিয়েছিলাম ঠিক ওইভাবে প্রসিডিউর মেনটেন করে তোমরা ফাইনালি এই রেজাল্টটা পেলেই তোমরা নিশ্চিত হবে যে অঙ্কটি হয়েছে। তাহলে 33.48% আয়রন হবে বিদ্যমান লোহা। এবার আসি ঘ নাম্বার, উদ্দীপকের দ্রবণ নিয়ে টাইট্রেশন কালে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। যা ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে প্রথমে আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে, উৎপন্ন হবে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। এরপরে উৎপন্ন ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হবে MnO4 সালফিউরিক অ্যাসিড দ্রবণে বা সালফিউরিক অ্যাসিড মাধ্যমে। এরপরে যা যা উৎপন্ন হবে এগুলোকে তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবে, যেভাবে আমরা ক্লাসে করিয়েছিলাম ঠিক ওইভাবেই। তোমাদেরকে আমরা 6 থেকে 7টা সমতাকরণ করিয়েছিলাম, তার মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। আশা করি তোমরা এটাও বাসায় করতে পারবে। এরপরে আসি 5 নাম্বার, উপযুক্ত পরীক্ষায় শুধুমাত্র ম্যাগনেসিয়াম কার্বনেট ব্যবহার করা হলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? একটি পরীক্ষায় 3.67 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে একটি পাত্রে নিয়ে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তীব্রভাবে উত্তপ্ত করা হলো। এ সময় 1.90 গ্রাম অবশেষ পাওয়া গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা খুবই সহজ যদি তোমরা একটু বোঝো। যে আমি প্রথমেই 5-এর গয়ের কথা বলছি, যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা উত্তপ্ত করলে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আমার প্রশ্নে বলেছে এটাকে যদি আমি ভর বের করি তাহলে 84 গ্রাম পাবো, আর এটা যদি আমি বের করি তাহলে আমি কত পাবো? 44 গ্রাম পাবো। এখানে প্রশ্নে বলেছে যে শুধুমাত্র ম্যাগনেসিয়াম কার্বন ব্যবহার করা হলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 44/84। অতএব আমার ম্যাগনেসিয়াম কার্বনেট দেয়া আছে, আমার ম্যাগনেসিয়াম কার্বনেট দেয়া আছে 3.67 গ্রাম, 3.67 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। 44 গুণন 3.67 ডিভাইডেড বাই 84 গ্রাম, এত যা বের হবে তত গ্রাম। এটাই হচ্ছে আমাদের ফাইনালি অঙ্ক। রেজাল্ট তোমরা পাবা 1.92, তোমরা রেজাল্ট পাবা 1.92। যদি 1.92 পাও তাহলে তোমাদের অঙ্ক হয়ে গিয়েছে। তাহলে 5-এর গ এখন তোমরা খুব সহজেই পারবে। এবার আসি 5-এর ঘ, উপযুক্ত পরীক্ষায় মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ নির্ণয় করো। এখন আমার তো জানা নাই যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে, এটা আমার জানা নেই। তো তোমরা প্রথমে যে কাজটা করবা 5-এর ঘ, যে প্রথমে ক্যালসিয়াম কার্বনেট নিলে উত্তপ্ত করলে আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড পাবো, কার্বন ডাই অক্সাইড পাবো। এরপরে ম্যাগনেসিয়াম কার্বনেট নিলাম, আবার ম্যাগনেসিয়াম কার্বনেট নিলাম, ম্যাগনেসিয়াম কার্বনেট নিয়ে আমরা উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো আর কার্বন ডাই অক্সাইড পাবো। এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর পাবো 100 গ্রাম, এখানে পাবো 84 গ্রাম। এখানে ক্যালসিয়াম অক্সাইড পাবো 56 গ্রাম, এটা পাবো 44 গ্রাম। এটা পাবো তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো 40 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইড পাবো 44 গ্রাম। এবারে মনে করি বা ধরি যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ সমান x গ্রাম। অতএব ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ হবে 3.67 বিয়োগ x গ্রাম। ব্যাস, তাহলে ধরি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে x গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট পাবো 3.67 বিয়োগ x গ্রাম। এখন তোমরা যে কাজটা করবে যে 100 গ্রাম চুনা পাথর থেকে
100 গ্রাম চুনা পাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। অতএব 1 গ্রামে কত উৎপন্ন হয়? অতএব x গ্রাম থেকে কি পরিমাণ উৎপন্ন হয়? আমি আবারও বলছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 56 গ্রাম। অতএব 1 গ্রামে কত? অতএব x গ্রামে কত? আবার 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 40 গ্রাম। অতএব একে কত? অতএব 3.67 মাইনাস x গ্রামে কত? এই দুইটাতে যা পাবা, এরপরে ফাইনালি তোমাদের যে কাজটা করতে হবে, তোমাকে লিখতে হবে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় কত? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। অতএব একে কত? অতএব x গ্রামে কত? তাহলে 56 গুণন x ডিভাইডেড বাই 100, এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। আবার একই ভাবে তোমাকে যেটা করতে হবে, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 3.67 বিয়োগ x গ্রাম থেকে পাওয়া যায় 40 গুণন 3.67 বিয়োগ x ডিভাইডেড বাই 84 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর তোমরা যে কাজটা করবে, যে প্রশ্ন মতে 56 গুণন x ডিভাইডেড বাই 100 যোগ 40 গুণন 3.67 বিয়োগ x ডিভাইডেড বাই 84 ইজ ইকুয়াল টু 1.90 গ্রাম অবশেষ পাওয়া গেল। এখন তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে x এর একটা মান পাবা, x এর মানটা পাবা 1.81 গ্রাম। x এর মানটা পাবা 1.81 গ্রাম। এখন তোমরা ক্যালসিয়াম কার্বনেট বের করে ফেলবা আর ম্যাগনেসিয়াম কার্বনেট বের করে ফেলবা। এরপরে ক্যালসিয়াম কার্বনেট বের করার পরে ক্যালসিয়াম কার্বনেট পাবা কত? 1.81 গ্রাম, আর ম্যাগনেসিয়াম কার্বনেট পাবা 1.86 গ্রাম। এই দুটাকে আমরা যদি এখন শতকরায় প্রকাশ করি তাহলে পার্সেন্টেজ বের হবে, যে এখন এই দুটাকে শতকরায় প্রকাশ করবে। এই দুটাকে এখন শতকরায় প্রকাশ করলে 49 পয়েন্ট কত? 49.32%, আর এটা পাবা 50.68%, 50.68%। অর্থাৎ আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পেলাম 1.81 গ্রাম, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে 49.32%। আবার ম্যাগনেসিয়াম কার্বনেট পাইলাম কত? 1.86 গ্রাম। কারণ কি, এই 3.67 থেকে যদি 1.81 মাইনাস করি তাহলে 1.86 থাকে, এটাকে আমরা শতকরা প্রকাশ করলে পাবো 50.68, আর এই দুইটা যোগ করলে 100% হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু লক্ষ্য করো 6 নম্বর সৃজনশীল প্রশ্নে, যে উদ্দীপকের 4.9 গ্রাম দ্রবণের জন্য ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এই অঙ্কগুলো তোমাদেরকে অনেকবার করানো হয়েছে, আমি এগুলো আর করতে চাই না। সেটি হচ্ছে 6 এর গ। মোলারিটি বের করার সূত্র হচ্ছে S = W ভাগ mv গুণন 1000। এই সূত্রটা বের করে তোমরা মোলারিটিতে ঘনমাত্রা পেয়ে যাবা। যদি তোমরা ppm এ যদি বের করতে চাও তাহলে মোলার sm গুণন 10 টু দা পাওয়ার 3 ppm এই সূত্রটা ব্যবহার করবে। যদি তোমরা ppb এককে বের করতে চাও তাহলে sm গুণন 10 টু দা পাওয়ার 6 ppb এই সূত্রটা ব্যবহার করে বের করবে। যদি তোমরা ppt এককে বের করতে চাও তাহলে sm গুণন 10 টু দা পাওয়ার 9 ppt এই সূত্র ব্যবহার করে বের করবে। যদি ppm এককে ঘনমাত্রা বের করতে চাও তাহলে sm গুণন 10 টু দা পাওয়ার 3, যদি ppb এককে বের করতে চাও তাহলে sm গুণন 10 টু দা পাওয়ার 6, আর যদি ppt এককে বের করতে চাও তাহলে sm গুণন 10 টু দা পাওয়ার 9। এই সূত্র তিনটি ব্যবহার করে আর S = W ভাগ mv গুণন 1000 আগে মোলারিটিতে বের করতে হবে, এরপর এই তিনটা এককে বের করতে হবে। আশা করি তোমরা বুঝে গিয়েছো। এবার আসি, উদ্দীপকের দ্রবণের 50 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? তো 6 এর ঘ তোমরা যেভাবে সমাধান করবে, যে 6 এর ঘ আমরা জানি যে VASA ডিভাইডেড বাই VVSB ইজ ইকুয়াল টু A বাই B। VASA ডিভাইডেড বাই VVSB ইজ ইকুয়াল টু কত? A বাই B। আর সবার আগে তোমরা বিক্রিয়াটা করে নিবা, যে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন হবে। এখানে সোডিয়াম আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, আর এখানে হাইড্রোজেন দুইটা 4টা, তাহলে এখানে 2 দিতে হবে। ব্যাস, আমাদের সমতাকৃত সমীকরণটি হয়ে গেল।
তাহলে কিন্তু এখন আমরা সহজেই বুঝতে পারতেছি a is equal to 1, b is equal to 2। তাহলে আমরা v এর মান, vb এর মান, s এর মান, sb এর মান আমাদের সবই জানা আছে। তাহলে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে vb। আমার বের করতে হবে vb। vb যা হবে তত কি आंसर। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া উৎপন্ন হবে লবণ আর পানি। এই ইকুয়েশনটা তোমরা সমাধান করবে। ইকুয়েশনটি সমাধান করার পরে আমাদের সেই বিখ্যাত সূত্র, প্রশমিত করার সূত্র VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু A বাই B, এই সূত্রটি ব্যবহার করবে। এখানে A হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, B হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, VA হচ্ছে অ্যাসিডের আয়তন, VB হচ্ছে ক্ষারের আয়তন, SA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, SB হচ্ছে ক্ষারের ঘনমাত্রা। আমার বের করতে হবে ভিবি, আর বাকি মানগুলো দেয়া আছে। আর এ হলো অ্যাসিডের মোল সংখ্যা 1 আর ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 2। ক্যালকুলেশন করলে যা হবে তাই হবে কাঙ্ক্ষিত উত্তর। এবারে আসি 7 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 7 নম্বর সৃজনশীলে দেখো দেয়া আছে যে উদ্দীপকের কোষটি উপস্থাপন করে অর্ধকোষ বিক্রিয়াগুলো লিখো। অর্ধকোষ বিক্রিয়াগুলো লিখো, অর্থাৎ অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলা হয়েছে। আমি একটু অর্ধকোষ বিক্রিয়া একটু দেখিয়ে দিচ্ছি। 7 গ, অর্ধকোষ বিক্রিয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, আর হচ্ছে কপার 2+ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়ে গেল। এটা এখন এখানে তোমরা ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান কতটা লিখবা, ই নট, তারপরে হচ্ছে কপার থেকে কপার 2+ থেকে কপার এটা কত আসে সেটা তোমরা লিখবা। প্রশ্নের মধ্যে কি দেয়া আছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেয়া আছে কত, 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। আর কপার 2+ থেকে কপার দেয়া আছে প্লাস 0.34 ভোল্ট, এটা দেয়াই আছে। এখন বলছে যে অর্ধকোষ বিক্রিয়াগুলো লিখবা। এরপর তুমি যোগ করে দাও 2 ইলেকট্রন বাদ, তাহলে জিঙ্ক প্লাস কপার 2+, দ্যাট মিন্স জিঙ্ক 2+ প্লাস কপার। অতএব ই নট সেল ইজ ইকুয়াল টু, ই নট সেল যোগ করলে কত হয়, প্লাস 1.10 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরের প্রশ্নটা বলেছে উদ্দীপকের প্রমাণ তড়িৎদ্বার দুটির বিভবের মান নির্ণয়ের ক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভূমিকা যুক্তিসহ বিশ্লেষণ করো। তোমাদের বইয়ের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের একটা টপিকস রয়েছে, সেই টপিকস থেকে তোমরা সহযোগিতা নিয়ে, হেল্প নিয়ে এই প্রশ্নটা তোমাকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। আশা করি তোমরা পারবা। এবার আসি 8 নম্বর সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকের কোষের রিসার্চ প্রক্রিয়ায় সংঘটিত বিক্রিয়া সমূহ লিখো। 9 গ, আর উদ্দীপকের কোষের সুবিধাগুলো এবং অসুবিধাগুলো লিখো। এই প্রশ্নটা হুবহু বইয়ের মধ্যে আছে, তোমরা হেল্প নিলে আশা করি তোমরা এটা পেরে যাবা। তো 9 প্রশ্ন গ এবং ঘ দুইটাই বই থেকে সুবিধা নিবা, অর্থাৎ রিচার্জেবল ব্যাটারি এবং চার্জেবল ব্যাটারি। এই যে রিচার্জেবল ব্যাটারি, সেই ব্যাটারিটার তোমরা সুবিধা অসুবিধাগুলো লিখবা, এবং সেক্ষেত্রে কি কি বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোও লিখবা। 8 নম্বরও পারবা। 9 নম্বরে আসি যে চামড়া শিল্প, এখানে উদ্দীপকের শিল্পটির ট্যানিং প্রক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকের বিক্রিয়ার ট্যানিং প্রক্রিয়া ব্যাখ্যা করো। ট্যানিং প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে আমরা জানি যে চামড়া শিল্প বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ একটা শিল্প খাত। এই শিল্পটির ট্যানিং প্রক্রিয়া, আমরা যে চামড়া শিল্প যে আমরা বাজারজাত করি, তার ট্যানিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে সেটা আলাদা করতে পারি চামড়া শিল্পটিকে, সেটার ব্যাখ্যা তোমরা বই থেকে দেখে নিবে। এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের শিল্পের দূষক পরিবেশ দূষণের সাথে খাদ্য শৃঙ্খলে কিভাবে প্রবেশ করে বিশ্লেষণ করো। অর্থাৎ চামড়া শিল্পের ট্যানিং প্রক্রিয়া করার সময় এটি কিভাবে পরিবেশকে দূষণ করে, এবং এই পরিবেশ দূষিত হয়ে এটা কিভাবে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, সেই বিষয়টা তোমরা বইয়ের হেল্প নিলেই বুঝতে পারবে। যেহেতু চামড়া শিল্প অর্থনৈতিক ও রসায়ন 5ম অধ্যায়ে গেলেই এই প্রশ্নটা পেয়ে যাবা। এবার আসি 10 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে উদ্দীপকের চুল্লিতে সংগঠিত বিক্রিয়াগুলো লিখো। উদ্দীপকের চুল্লিতে সংগঠিত বিক্রিয়াগুলো লিখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে উদ্দীপকের চুল্লিতে সংগঠিত বিক্রিয়া, এটা হলো কাঁচ উৎপাদন প্রক্রিয়া।
অর্থাৎ 10 নম্বর সৃজনশীলটা হচ্ছে কাজ উৎপাদন। 10 নম্বর সৃজনশীল প্রশ্নটা হচ্ছে কাজ উৎপাদন। 10 গ অর্থাৎ কাজ উৎপাদন প্রক্রিয়া। কাজ উৎপাদন প্রক্রিয়া। এই কাজ উৎপাদন প্রক্রিয়ার মূলনীতিটা তোমরা লিখবা। মূলনীতিটা তোমার সংগঠিত বিক্রিয়া সহ লিখবা। এবং পরিবেশ এবং ঘ নম্বর প্রশ্নে বলেছে পরিবেশ এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে এর রিসাইকেল অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে কাজ উৎপাদন করার পর এটি যখন আমরা আমাদের যখন ভেঙে যাবে বা এটা যখন ব্যবহার অনুপযোগী হবে, এটি কিভাবে আমরা রিসাইকেল করতে পারি অর্থাৎ পুনর্ব্যবহার করতে পারি, সেজন্য তোমরা এই রিসাইকেলটা অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করবে এবং এটা সম্পূর্ণ বইতে দেয়া রয়েছে। সে বই থেকে অর্থাৎ অর্থনৈতিক রসায়ন অধ্যায়টি থেকে হেল্প নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই 10টি সৃজনশীল প্রশ্ন আমি যেভাবে তোমাদেরকে করিয়ে দিলাম, আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা 100% না হোক 80 থেকে 90% তোমরা উপকার পেয়েছো, আর 10% তোমরা নিজের মেধা বুদ্ধি খাটিয়ে 100% করে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।